নিকোষ কৃষ্ণ রজনী, শব্দহীন মেদিনী বর্তমানে আধারে নিম্নজিত। ধরণীতে প্রবাহিত অনিলে মিশে রয়েছে বাহারি পুষ্পের সুমিষ্ট ঘ্রাণ। অন্তরিক কৃষ্ণ মেঘহীন, চারিপাশে বিরাজমান নীরবতার মাঝে হঠাৎ হঠাৎ ডেকে উঠছে রাস্তায় অবস্থানরত বেওয়ারিশ পুকুরের দল। তারপর ফের প্রকৃতির মৌনব্রত পালন। অনিলে মিশে থাকা পুষ্পরাজের মাদকতার ন্যায় সুঘ্রাণ পরিবেশ এখন মিহি অপূর্ব। কৃষ্ণ কালো অন্তরিক্ষের মাঝে আজ বহুদিন পর দেখা মিলেছে চন্দ্রের। বসন্তের প্রথম পূর্ণিমার রাত আজ। স্বচ্ছতা, পবিত্রতা, চন্দ্রের মোহনীয় সৌন্দর্য ধ্বংস করেছে আঁধারের কলুষিত। জানালার কপাট উন্মুক্ত, সেখান হতে সাঁ সাঁ করে আসছে মিষ্টি সতেজ হাওয়া। মেয়েরার ধ্যান নেই সেদিকে। চন্দ্রপ্রভা রজনী দেখেও তার ইচ্ছে হলো না চন্দ্রবিলাস করার। তার চিন্তাগ্রস্তর নেত্রযুগল পর্যবেক্ষণ করছে ঘুমন্ত উষানকে। উষান জ্বর আক্রান্ত, বহুক্ষণ শক্ত কঠিন থাকার এক পর্যায়ে দেহের অন্তঃস্থল হতেই নরম হয়ে এসেছে বহির্ভাগ। অসময়ের আগমনী বর্ষণে গা সিক্ত করেছিল 2 দিন, তারই পরিপ্রেক্ষিতে আজ এই হাল। মীরার সামনে দুর্বল হয়ে পড়ে যেতেই ব্যাকুল হয়ে উঠেছিল মীরা। পেছন থেকে তীব্র এসে আগলে নিয়ে উঠে দাঁড় করিয়েছিল। উষান জ্ঞানশূন্য না হলেও চেতনা শূন্য ছিল, নিভু নিভু নেত্রে দেখছিল আশপাশ। মীরা তখন তীব্রকে বলে উষানকে নিজের ফ্ল্যাটের ভেতরে আনতে, এখন আর 5 তলায় নামার দরকার নেই। তীব্র তাই করল। অচেতন মনে যদিও উষান বিড়বিড় করে বলছিল বারংবার ওপরে নিজের বাসায় নিয়ে যেতে, কিন্তু মীরার হুট করে দেওয়া হুঙ্কার এসে চেতন মনে সিটিয়ে গিয়েছিল। নিজের বিছানায় উষানকে শুইয়ে দেওয়ার পরপরই উষানের উত্তপ্ত কপালে সিক্ত কাপড় দিয়ে জলপট্টি দেওয়া শুরু করে। কিন্তু কি আশ্চর্য, জ্বর যেন কমছেই না, বরং বাড়ছে। মীরা চিন্তিত হয়ে প্রবল পাশে বসে থাকা তীব্রর উদ্দেশ্য বলে, ভাইয়া, ওনার জ্বর তো কমছেই না, ডাক্তার ডাকলে ভালো হতো না? তীব্র দীর্ঘশ্বাস ফেলে, মাথা ডানে বামে 2 দিকে এলিয়ে হতাশ নেত্রে পরখ করে একবার ঘুমন্ত উষানকে। শেষে হাত নাড়িয়ে বলে, চিন্তা করিও না ছোট আপু, আমি ডাক্তারকে ফোন দিয়েছি আগেই, কাছেই হয়তো তিনি। উষানের জ্বর হলে এত সহজে জ্বর ছাড়ে না, আমি জানতাম এবারও এমনটাই হবে, তাই ব্যক্তিগত ডাক্তারকে আগে থেকে ইনফর্ম করে রেখেছি। মীরা হাতের সিক্ত কাপড়ের টুকরো পানি ভর্তি বলে রেখে দিল। পুলিশ এসে আর চোখে তাকালো পাথর মানবটার মুখশ্রীর দিকটায়। উষানের মুখশ্রী ফ্যাকাশে হয়ে রয়েছে, শুকিয়ে একটুখানি। সর্বমুখশ্রীতে প্রকাশ পাচ্ছে এক অদৃশ্য যন্ত্রণা। মীরার হৃদয়বক্ষ হু হু করে ওঠে। শক্তপোক্ত পাথর মানুষটার এমন মলিন দুর্বল অবস্থা দর্শন করার পর দুরু দুরু করছে অন্তঃকরণ। অস্থিরতা বাড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে। লোকটা সম্পূর্ণ সুস্থ না হলে সে প্রশান্তি পাবে না কিছুতেই। 2-3 বার নেত্র পল্লব ফেলে অন্যদিকে দৃষ্টি দেয় মীরা। রুহি একদম কর্নারে বসে এক মনে ফোনের দিকে তাকিয়ে। তীব্র মাথা নিচু করে বসে। মীরা উঠে দাঁড়ায়। সতেজ অনিল প্রয়োজন। দম বন্ধ হয়ে আসতে চাইছে বারংবার। ডাক্তার এসে উষানকে দেখে গিয়েছে আধ ঘন্টা হবে। তীব্র গিয়েছে ডাক্তার এগিয়ে দিতে আর প্রয়োজনীয় কিছু ওষুধ আনতে, যেগুলো ডাক্তার লিখে দিয়ে গেলেন। রুহি রান্নাঘরে উষানকে স্যুপ খাওয়াতে বলেছে ডাক্তার, তারই পরিপ্রেক্ষিতে সে গিয়েছে স্যুপ বানাতে। মীরাকে বসিয়ে রেখেছে উষানের নিকটে। মীরা খেয়াল করলো এতক্ষণ পর এই বিশাল রুমটায় সে এবং উষান ছাড়া অন্য কেউ নেই। রুম সম্পূর্ণ খালি। সংকোচ দ্বিধা হুড়মুড়িয়ে ঝাপটে ধরল ক্ষণেই। নিঃশব্দ কক্ষে শব্দের উৎপত্তি ঘটল উষানের গোঙানির মাধ্যমে। মীরা হকচকিয়ে উঠল। চটজলদি উঠে দাঁড়িয়ে উষানের নিকটবর্তী এগিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, উষান, কি হয়েছে আপনার? বেশি খারাপ লাগছে? উষান নিরুত্তর সম্পূর্ণ। আপন মনে আর্তনাদ করছে। মীরা ব্যাকুল হয়ে ওঠে। হঠাৎ করে লোকটা এমন করছে কেন? এতক্ষণ তো শান্ত ছিল, ঘুমাচ্ছিল কি সুন্দর। কিয়ংদশ পর উষান যখন ছটপট শুরু করলো, মীরার অবস্থা তখন করুণ হয়ে গেল। কেঁদে উঠল মন অজান্তেই। মস্তিষ্ক থেকে তার বেরিয়ে গেছে ফ্ল্যাটে যে আরেকজন সুস্থ মানুষ উপস্থিত। ঈষৎবাদে উষান স্থির হয়, নেত্রজোড়া উন্মুক্ত করে। তৎক্ষণাৎ সম্মুখে দেখা মিলে ক্রন্দরত রমণীর। মীরা এখনও কাঁদছে। উষানের নেত্রযুগল উন্মুক্ত দেখে মীরা ব্যাকুলতা নিয়ে প্রশ্ন করল, ঠিক আছেন তো আপনি? এমন ছটপট করছিলেন কেন? খুব বেশি খারাপ লাগছে?
উষান শান্ত অখির দৃষ্টি ফেলে, আকস্মিক জ্ঞান ফেলে মীরার বাহু আলতো করে স্পর্শ করে ওঠে। মীরার এই স্পর্শে তেমন ভাবাবেগ লক্ষণ করা গেল না, সে নিজেতে নেই। উষানের চিন্তায় মস্তিষ্কের স্নায়ুকোষ তখন একদম অচঞ্চল। উষান শীতল কণ্ঠে বলল, আমি ঠিক আছি, খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই হয়তো ঘুমের ঘোরে ছটফট করছিলাম। কাঁদছো কেন? মীরা নাক টানল। উষান ভালো আছে শুনে অন্তরাল শীতল হলো। অশ্রুসিক্ত গাল দুই হাত দিয়ে মুছে নিয়ে ভেজা কণ্ঠে বলল, এমনি। উষান এই প্রথম মীরার গাল স্পর্শ করলো। কেঁপে উঠল ঈষৎ মীরা। গালে থাকা অবশিষ্ট অশ্রুকণা নিজের বুড়ো আঙুল দিয়ে মুছে দিল। অধর যুগলে সিক্ততা প্রদান করে মিহি স্বরে বলল, এমনি কেউ কানে নাকি বোকা? কলিং বেলের কর্কশ ধ্বনি। দুইজন মানবীর ধ্যান ফিরল তৎক্ষণাৎ। মীরা হুঁসে এসে নিজেকে উষানের অতীব নিকটবর্তী আবিষ্কার করে শ্বাস রুখে ছিটকে সরে দাঁড়ালো। উষান তখন অস্বস্তির প্রহরে অবস্থিত। কি করছিল সে? পরনারীকে স্পর্শ করলো, তাও ঘোরের বসে। এমন তো আগে কখনো হয়নি। নিজের মস্তিষ্কের ওপর তার সর্বোচ্চ পরিমাণ নিয়ন্ত্রণ আছে, কিন্তু আজ হয়তো অসুস্থ বলে এই মস্ত বড় ভুলটা হলো। মীরা অরষ্ট হয়ে দাঁড়িয়ে, নির্মিত গাল দুটো রক্তিম হয়েছে ইতিমধ্যে, চিকন চিকন আঙুলগুলো কেঁপে কেঁপে উঠছে। একটু আগের সেই নিবিড় লহমার কথা স্মরণ হতে শির দ্বারা কেঁপে উঠছে। নিজেকে অন্তঃকরণে শখানে গালি দেয় মীরা। এটা কি হলো? তার মন কোথায় ছিল? মস্তিষ্ক ভাবনা মগ্নকালীন মীরার কর্ণকুহর নিকট পৌঁছে উষানের কণ্ঠ। ভরাট কণ্ঠে উষান বলল, আই এম সরি মীরা, ডোন্ট গেট মি রং, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন টু মি, আই টাচড ইউ বাই মিস্টেক, পার্ন মি, ইটস ওকে। মীরার নিভু স্বর। উষান ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো। মাত্রাধিক মাথা ব্যথার ফলস্বরূপ উঠে দাঁড়ানোর পর মনে হলো পুরো দুনিয়া ঘুরছে। পড়ে যেতে নিতেই নিজেকে সামলালো। মীরা ব্যস্ত হয়ে বলল, উঠছেন কেন? আপনি এখনো অনেক অসুস্থ, দুর্বল, ডাক্তার রেস্ট নিতে বলেছে। মীরার কথা শ্রবণ করার সেকেন্ড খানিক পর উষানের উষ্ঠধর কোণে দেখা মিলল তাচ্ছিল্যের হাসি। স্যার টেনে টুনে শটান হয়ে দাঁড়ালো। থমথমে কণ্ঠে বলল, আমি একজন লেফটেন্যান্ট মীরা, বুঝেছ? এতটুকু জ্বরে বেডে পড়ে থাকা আমায় মানায় না। তাছাড়া আই অ্যাম অল রাইট, ঠিক আছেন? হ্যাঁ, একটু আগে দুর্বলতার জন্য আপনি আমার সামনে মাটিতে পড়ে গিয়েছিলেন, মনে নেই? বসুন, তীব্র ভাইয়া ওষুধ নিয়ে আসছে, খেয়ে তারপর যা করার করুন। উষান অনিচ্ছা সত্ত্বেও বসল। মাথার অবস্থা ভালো না, মাথায় রগ যেন ছিঁড়ে যাবে এখনই। গরমের চোটে ঘেমে একাকার সে। শার্টের দুটো বোতাম খুলে নিয়ে বলল, ফ্যান ছাড়ো তো মীরা, গরম লাগছে অনেক। মীরা বুঝল উষানের জ্বর ছেড়েছে, তবুও নিশ্চিত হতে উষানের কপাল চট করে হাত রাখল। স্বাভাবিক তাপমাত্রা। উষান ডান ভুরু উঁচু করে তীক্ষ্ণ স্বরে বলল, জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে, হাত দিয়ে দেখার কি দরকার? মীরা ভড়কালো প্রথমে, শেষে নিজেকে সামলে নিয়ে বলল, আপনি যেমন ভুলবশত বারবার আমায় তুই থেকে তুমি এবং তুমি থেকে তুই বলছেন, তেমনি আমিও ভুলবশত থার্মোমিটারের কথা ভুলে হাত দিয়ে দেখলাম। উষান নিশ্চুপ। অন্তঃকরণে সে চকিত হলো। মীরাকে যে সেই কখন থেকে তুই থেকে তুমি বলে ফেলেছে বারবার, তার খেয়াল নেই একদমই। মনে মনে বলে উঠল, আজ হয়েছেটা কি আমার? অদ্ভুত সব ভুল কাজ করছি কেন? আশ্চর্য তো। উষানের উত্তরের অপেক্ষায় না থেকে মীরা গিয়ে ফ্যান ছেড়ে আসলো। এতপর রুমে উপস্থিত না থেকে বেরিয়ে আসলো রুম থেকে। উষানের সামনে থাকতে অস্বস্তি কাজ করছে। উষানের বলা তুমি ডাকটা বারংবার তাকে দুর্বল করে দিচ্ছে, মুগ্ধ করছে। কিন্তু এমন হলে তো হবে না। মীরা সিদ্ধান্ত নিয়েছে সে আর উষানের পিছু পিছু ঘুরবে না। এভাবে উষানের পিছু লেগে থাকা মানেই তো নিজেকে ছ্যাঁচড়া প্রমাণিত করা। কিন্তু সে তো এমন না। আত্মমর্যাদা সম্পূর্ণ ব্যক্তি মেয়েরা। প্রণয়ের ফাঁদে পড়ে চরম মাত্রায় ছ্যাঁচড়া হয়েছিল কয়েকদিন। সেই দৃশ্যপট নেত্র সম্মুখে ঘুরলে লজ্জায় মাথা নিচু হয়ে আসে তার। উষান যখন তাকে পছন্দ করে না, তাহলে পাথর মানবটার পিছে ঘোরার কোনো মানেই হয় না। সবার তো নিজ স্বাধীনতা আছে নিজের পছন্দ প্রকাশ করার। উষানের পছন্দ হয়তো আরও উচ্চমানের। তার মতো শ্যাম নারীকে উষানের কি আর মনে ধরবে? হুম, এসব ভেবেই নিজের অন্তঃস্থল সর্বোচ্চ মাত্রায় শক্ত কঠিন করেছে মীরা।
পড়ন্ত বিকেল, পশ্চিম অন্তরীক্ষে হেলে পড়েছে হলুদ কমলাটে বর্ণের উত্তপ্ত সূর্য। অন্তরীক্ষে লেপ্টে আছে রক্তিম বেশ কয়েকটা লম্বা লম্বা দাগ। হলদেটে আলোয় দিঘির পানি জল করছে অতীব সৌন্দর্যে। উত্তর দিক হতে আসা মিষ্টি বাতাস বারংবার মাথার চুলগুলো কপালের কাছে ফেলে দিয়ে যাচ্ছে উষানের। বিরক্তিতে দাঁত কিড়মির করে ঠাঁই দাঁড়িয়ে আছে বাইকে হেলান দিয়ে। তীব্রতাকে দাঁড় করিয়ে ফ্ল্যাটে গিয়েছে। ভুলবশত গুরুত্বপূর্ণ কিছু ফাইল রেখে এসেছে, তা আনতে গিয়েছে। উষান ব্যস্ত নেত্রে পর্যবেক্ষণ করছে মাত্র আসা মেলগুলোর দিকে। ট্রেনিংয়ের তারিখ পড়েছে, মার্চের শেষের দিকে তাকে ঢাকা ছাড়তে হবে। ট্রেনিং দিতে যেতে হবে যশোরের এয়ারফোর্স ক্যাম্পে। ধপাধপ পদচারণের শব্দে ফোন থেকে দৃষ্টি সরায় উষান। সম্মুখে দৃষ্টিপাত ফেলতেই দৃশ্যমান হয় তার সহকারী দিগন্তকে। দিগন্ত উষানের ব্যক্তিগত কাজে সহযোগিতা করে। দিগন্ত প্রায় ছুটি এসে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, আপনি মীরার খালার সম্পর্কে ইনফরমেশন চেয়েছিলেন না? তাদের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য পেয়েছি। উষান গুরুগম্ভীর কণ্ঠে বলল, হোয়াট ইজ দ্যাট? টেল মি। স্যার, মীরার বড় খালা তিয়াসা ইমরোজ, উনি মীরার বাবা মাহাদি ইকবালের প্রথম স্ত্রী। ওনাদের বিয়ের 5 বছর পর কোনো এক কারণে তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর মাহাদি সাহেব মীরার মাকে বিয়ে করেন। মিস তিয়াসার মেয়ে তোহানা তুর্সি, উনি মীরার বড় সৎ বোন হন সম্পর্কে। তুর্সি এখন ক্যালিফোর্নিয়ায় আছে। গড় গড় করে বলে থামল দিগন্ত। উষান ভুরুকুটি কুঁচকে নিয়ে গভীর মনোযোগ সহকারে ভাবছে কিছু। দুইজন ব্যক্তির আপন ব্যস্ত কাজে ব্যাঘাত ঘটে কিছু ভেঙে যাওয়ার রিন রিন তীক্ষ্ণ শব্দে। উষান দিগন্ত পেছনে তাকায়, সঙ্গে সঙ্গে দৃশ্যমান হয় তাদের সম্মুখে মীরাকে। পাথরের ন্যায় সেই স্তব্ধ নিষ্পাপ নেত্রযুগল সূক্ষ্ম অধৈর্যরা জল করা আঁখি দুটো। মীরার কাঁধে ব্যাগ দেখে উষানের বোধগম্য হলো মেয়েটা মাত্র ইউনিভার্সিটি থেকে ফিরেছে।